আমরা একদম যথাসময়ে ক্লাসে চলে এসেছি। জাস্ট আমি একটু নিজেই সাউন্ডটা চেক করে নিচ্ছি যে সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। আমরা একদম যথাসময়ে ক্লাসে চলে এসেছি। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে দেখছি। ফারহানা পারভিন বেনজির, তাই না? এই আইডি থেকে গতকালকে লাইভ ক্লাস করনি, পরে করছো তাই তো? তুমি তো ক্লাস মিস করো না। ওকে, ফারহানা পারভিন, হোসেন সাদ, সুদীপ্ত সরকার, হাসিবুল হক হিমেল, অনিকেত প্রান্তর, রোকেয়া হক, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সবাই সালাম দিয়েছ। খালিদ মাহমুদ আকিব, এখন পর্যন্ত 48 স্টুডেন্ট ক্লাসে এসছে। আমরা 150 স্টুডেন্ট পার হলেই ক্লাসটা শুরু করে দিব। ওকে, ওয়ালাইকুম, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, মেহজাবিন সরকার, নুরুদ্দিন, মনিরা আক্তার সোমা, দীপ্র দাস, আদাব ভাইয়া, ফিরোজ আহমেদ হৃদয়, আফরোজা আহমেদ। এখন তোমরা সালাম দাও, আদাব দাও, সমস্যা নেবে। যখন ক্লাস শুরু করবো ভাইয়া, বুঝছো, তখন অবশ্যই ক্লাসের শুধুমাত্র প্রয়োজনীয় বিষয়গুলি তোমরা কমেন্ট করবে। ওকে, এটা তোমাদেরই লাভ। সাবিনা স্পিন ভাইয়া লিখেছ, কি ভাইয়া বলো? সাবিনা স্পিনও ক্লাসে খুবই নিয়মিত। মাইশা, ফয়সাল খান, নয়নউদ্দিন, ওয়ালাইকুম সালাম ভাই। হ্যাঁ, নয়ন প্রথমে জয়েন করছে না, তুমি কি আজকে নোটিফিকেশন পেয়েছো নয়ন? ফেরদৌস শাম্মী, সাদমান চাফাত, রেজওয়ানা খানম, আফিয়া আদিবা। এখন পর্যন্ত মোটামুটি 107 স্টুডেন্ট ক্লাসে এসছে। এটা 150 পার হয়ে গেলেই আমরা ক্লাসটা শুরু করে দিব। নৌসিন আঞ্জুম, আয়শা সিদ্দিকা, লিঙ্কন সরকার, নীতি সরকার, জামাল উদ্দিন, আঙ্গুর পাল, তাসিন, ওয়ালাইকুম আসসালাম ভাই। ইমন ইসলাম, অনিকেত ভাইয়া আমার কমেন্ট আগেই পড়ে নিল। ও অনিকেত প্রান্তর, আচ্ছা। শাহরিয়ার ইসলাম, ফাইম রেজা, হ্যাঁ ফাইম রেজা ক্লাস দেখছো? কালকে ফাইম রেজা আমাদের গ্রামে এসেছিল, সম্ভবত ফাইম রেজা আমাদের গ্রামটা খুব পছন্দ করেছে। ও কালকে বিকেলে এসে আমাদের গ্রামে অনেকটা সময় কাটিয়েছে আমার সঙ্গে, আমার খুব ভালো লাগছে। ফাইম রেজা, থ্যাংক ইউ ফাইম রেজা তোমাকে। মাহিন ইসলাম ভাইয়া, অনেক সমস্যা হচ্ছে তো। হ্যাঁ, তা তো হবে, আমি তো জানি। সব সমস্যার সমাধানের জন্যই তো আজকের ক্লাস, তাই না? সমস্যা তো অবশ্যই হবে, আমরা আজকে সব সমস্যার সমাধান করব। আব্দুল হাদি, গোলাম ইয়াজদানি, ফারহান মাসুক, ফয়সাল ইসলাম, পূর্ণিমা হক উপস্থিত না, অ্যাটেন্ডেন্স দিচ্ছ। ওকে, 150 স্টুডেন্ট আমাদের ক্লাসে অলরেডি চলে এসছে। আমরা এখন ক্লাসটা শুরু করে দিতে পারি, তাই তো? ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করব ভাই। এখন রেজওয়ানা খানম, মূলার শোষণ বলতে কি বোঝো? ওইটা এখনো আমাদের হয়নি ভাইয়া। আমরা যখন বেয়ার ল্যাম্বার্ট সূত্রে যাব তখন এইটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তখন এটা নিয়ে কথা বলবো ভাই, কোনো টেনশন নাই। আচ্ছা, ফাইম রেজা থ্যাঙ্কস বলেছে, আচ্ছা ওয়েলকাম ভাইয়া। সাদিয়া সিদ্দিকা ভাইয়া আমার কমেন্ট দেখতে পান না? হ্যাঁ, এই যে দেখলাম তো ভাইয়া। সাদিয়া সিদ্দিকা, না দেখতে পেলে তোমার নাম বললাম কেমনে বলো? ইসরাত ঋতু, কারো আটকায়নি ভাইয়া, কারণটা হচ্ছে আমি অন্য ফোনে অন্য আইডি থেকে দেখছি, ঠিক আছে? হ্যাঁ, ফাইম রেজা 150 হয়ে গেছে ভাই, আমরা এখন শুরু করব। তো আমি জানি যে আজকে তোমরা অনেকগুলো প্রবলেম ফেস করবা এবং সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা তেমন কিছুই পড়বো না, আজকে পুরো ক্লাসটা আমরা এরকম বিভিন্ন যৌগের জারণ সংখ্যা নিয়ে কথা বলবো, যেটা তোমাদেরকে ইন্টারমিডিয়েট পরীক্ষা থেকে শুরু করে ভাইয়া অ্যাডমিশন টেস্ট পর্যন্ত কনফিডেন্ট বানাবে। এবং অবশ্যই আমি আজকে যা করাবো সবই যে তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষায় খুঁজে পাবে এমনটা নাও হইতে পারে, কিন্তু যখন তোমার প্রয়োজন পড়বে তখন কিন্তু খুঁজে পাবা না যদি সংগ্রহে না রাখো। আমার কথা কি বুঝতে পেরেছো? বা এই যে আজকে তোমাদেরকে যেগুলো আমি পড়াবো এইগুলো কিন্তু আমার এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী যারা অ্যাডভান্স অ্যাডমিশন বেসের স্টুডেন্ট আমার কাছে পড়ছে, তারা অনেকে এই যৌগগুলো নিয়ে কিন্তু আমাকে কমেন্ট করছে, ভাইয়া এগুলো জারণ মান বের করতে পারছি না। তারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, তাদের এপ্রিলে ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে যাওয়ার কথা ছিল, তারা অনেকে জারণ মান বের করতে পারছে না, তোমরা সেগুলো পারবা। তাহলে সুতরাং এটা অবশ্যই মাথায় রাখবা, সময় পাচ্ছ যেহেতু সময়টাকে কাজে লাগাও। তাই অবশ্যই আজকে আমরা যে জারণ মানগুলো বের করব সবগুলা তোমরা গুরুত্ব সহকারে দেখবা। সাবিনা স্পিন প্রতিদিন একটা কথা কিন্তু খুব সুন্দর বলে ভাইয়া, যে সবাই একটু থামো।
আমরা এখন শুরু করি। হ্যাঁ, তোমরা আর কোনো ইয়ে করো না ভাইয়া। আচ্ছা, মিনিট জানা নানুবাড়ি থেকে করছো, থ্যাংক ইউ। তো আমরা শুরু করি একদম। তো খেয়াল করো, আমরা গতদিন যে যৌগটা লিখেছিলাম এইটা দিয়ে শুরু করি, তাই না? H2SO5 মনোসালফিউরিক অ্যাসিড, তাই তো? তো এইটার যদি আমরা জারণ মান বের করি, তাই না, হাইড্রোজেনের 2, তাই তো, মানে 1 2 আছে প্লাস এক্স, আমরা প্রত্যেকটা করব -10 = 0, তাহলে x +8। তো আমরা যদি সূত্র দিয়ে এখানে সালফারের জারণ মানটা বের করতে চাই, তাহলে সালফারের জারণ মান আছে +8, তাই না? কিন্তু গত ক্লাসে, আচ্ছা মেহেদি হাসান তুমি একটা কমেন্ট করে পোস্ট দিয়েছো, বা এটা একটু আগে দিয়েছো তুমি, আমি তোমাদেরকে বলি একটু আগে দিবা, আমি সলভ দিচ্ছি, তোমারটা টেনশন নাই, একটু ক্লাস শেষের আগে আমাকে মনে করে দিও। তো আমাদের এখানে জারণ মান +8 বের হয়েছে। সালফার 6A গ্রুপের মৌল, অর্থাৎ সালফারের বহিস্থ স্তরে 6টা ইলেকট্রন আছে, ঠিক আছে? তো কোনো মৌলের জারণ মান কখনোই, বা সর্বোচ্চ জারণ মানটা কখনোই তার গ্রুপের বেশি, অর্থাৎ বহিস্থ ইলেকট্রনের বেশি হতে পারে না। তাহলে +8 যখন এসছে, অবশ্যই +8 হবে না, তোমরা অবশ্যই পূরণ করবা +6। তো এই +6টা আসলে কেমনে বের হচ্ছে, এইটা জাস্ট আমরা এখন একটু দেখতে চাই। অবশ্যই অপশনে কিন্তু +8 অবশ্যই থাকবে, তোমরা +8 কখনোই পূরণ করবা না। অনেকেই ভুল করে কিন্তু +8 পূরণ করে ফেলবে, এবং এগুলো পরীক্ষাগুলোতে, আমি তো তোমরা জানো যে আমার মোটামুটি পুরো বাংলাদেশের, সেটা ফাইনাল পরীক্ষার প্রশ্ন হোক আর অ্যাডমিশন টেস্টের প্রশ্ন হোক না কেন ভাইয়া, আমার কিন্তু মুখস্থ। তো এগুলো যে পরীক্ষাগুলোতে দিয়েছে MCQ এ, আমি দেখেছি অপশনের প্রথম দিকেই এই যৌগগুলো, মানে এই +8 দেওয়া আছে। তাই বি কেয়ারফুল, এটা তোমরা পূরণ করতে যাবা না, কারণ গ্রুপের বেশি কখনোই হয় না কোনো মৌলের সর্বোচ্চ জারণ মানটা। তো আমরা এখন দেখব কি করে আসলে +6টা হচ্ছে, নিশ্চয়ই এর কোনো একটা কারণ আছে। তো এর জন্য আমাদের যৌগগুলোর গাঠনিক সংকেত জানতে হবে ভাইয়া। তো তোমরা নিশ্চয়ই জানো যে জৈব যৌগগুলোর গাঠনিক সংকেত লেখা যতটা সহজ, আচ্ছা চাবি নিশ্চিত, জৈব যৌগগুলোর গাঠনিক সংকেত লেখা যতটা সহজ, অজৈব যৌগের কিন্তু গাঠনিক সংকেত লেখা এতটা সহজ না ভাই। অজৈব যৌগগুলোর যদি গাঠনিক সংকেত আমাদের জানা থাকে তাহলে আমরা পারবো, জানা না থাকলে আমরা পারবো না, ঠিক আছে? তাই আমি তোমাদের মোটামুটি আজকে যে যৌগগুলোর গাঠনিক সংকেত নির্ণয় করাবো, মানে গাঠনিক সংকেত থেকে তোমাদের জারণ মান বের করা দেখাবো, আমি মোটামুটি কনফিডেন্ট ভাইয়া এর মধ্যে তোমরা ফাইনাল পরীক্ষা বলো আর অ্যাডমিশন টেস্ট বলো না কেন, কমন পাবা। আর কমন না পেলেই বাকি হলো, তুমি কমন না পেলে নিশ্চিত থাকবা কেউ কমন পাবা না, ঠিক আছে? বাকিরা তো আর দেবতা না যে তুমি কমন পাবা না, বাকিরা পাবে। ওকে, তো দেখি ভাই একটু আমরা এই যৌগটার গাঠনিক সংকেতটা আমরা এখন একটু দেখতে চাই। ওকে, কারো কোনো প্রশ্ন? আচ্ছা গুড, শ্রাবণী ফকফকা ক্লিয়ার, থ্যাংক ইউ। তো সালফার, এই যে দেখো ভাই, ওকে দেখো একটু, এই যে হাইড্রোজেন 2টা, সালফার 1টা, অক্সিজেন 1 2 3 4 5। খুব ভালো করে খেয়াল করবা, যার যেই জায়গাতে প্রবলেম হবে সঙ্গে সঙ্গে বলবা ভাইয়া ওটা বুঝি না, আমি ক্লিয়ার করে দেব। সেইটা হচ্ছে, খেয়াল করো ভাই, কোথাও যদি আমাদের একটা বন্ধন থাকে তাহলে সেখানে জারণ মান আমরা কত বুঝি? 1 বুঝি। 2টা বন্ধন থাকলে 2 বুঝি, এবার 3টা বন্ধন থাকলে 3 বুঝবো, তাই না? এবং দুটার মধ্যে, ও আচ্ছা, কালকে আরেকজন তোমার লিখছো আমাকে যে ভাইয়া জারণ মান আপনি প্লাস মাইনাস দিচ্ছেন কেন? জারণ সংখ্যা আর যোজনের মধ্যে মূল পার্থক্য হলো, যোজনী হলো কারোর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, সেটা পজিটিভ নেগেটিভ বলে কোনো কথা নেই। আর জারণ মান বের করার সময় অবশ্যই পজিটিভ নেগেটিভ হবে, কারণ কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে নেগেটিভ হবে, আর ইলেকট্রন যদি কেউ ত্যাগ করে তাহলে পজিটিভ হবে। তাই অবশ্যই জারণ মান লেখার সময় আমরা নেগেটিভ পজিটিভ উল্লেখ করব। তো খেয়াল করো, এই যে সালফার আর অক্সিজেন, এই দুইটা যদি আমরা কম্পেয়ার করি, কয়টা বন্ড আছে দেখো তো ভাইয়া? 2টা বন্ধন আছে, তার মানে এর জারণ মানও 2, এর জারণ মানও 2, কারণ বন্ধন হচ্ছে 2টা। একটা বন্ধন থাকলে বুঝবা জারণ মান 1, 2টা বন্ধন থাকলে বুঝবা জারণ মান 2। সন্নিবেশ বন্ধন থাকলে কি বুঝবা একটু পরে আসতে, সব ক্লিয়ার করবো, বললাম না ভাই আমি? তাহলে এই দুটা সাপেক্ষে আমি দেখতে পাচ্ছি অক্সিজেনের জারণ মান 2, সালফারেরও 2। যেহেতু সালফারের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ ইলেকট্রনটা অক্সিজেনের দিকে যাবে, তাই এটা হবে -2 আর এটা হবে +2।
এবার এই যে সালফার আর অক্সিজেনের মধ্যে কয়টা বন্ধন বলো তো ভাই একটু? একটা বন্ধন, তার মানে এটা -1, এটা হচ্ছে +1, কারণ একটা বন্ধন এক হবে। সালফারের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, তাই এটা হবে -1, এটা হবে +1। দেখো তো ভাইয়া সালফার আর অক্সিজেন কয়টা বন্ধন আছে এখানে? সালফারেরও 2 হবে, এরও 2 হবে, কারণ দুটা বন্ধন। তাহলে এর হবে, যেহেতু সালফারের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের চেয়ে কম, এটা +2, এটা হলো -2। ক্লিয়ার? তাহলে খেয়াল করো এখানে সালফারের জারণ মান মোট কত হলো? 2। ও আচ্ছা, আরেকটা আছে তো, তাই তো সালফার, এই যে দেখো ভাই সালফার অক্সিজেন একটা বন্ধন, তাহলে এটাও এক, এটাও এক, তাহলে এটা -1, এটা হবে +1। তাহলে সালফারের মোট জারণ, দেখো সালফারের মোট জারণ মান হলো +6। সালফারের মোট জারণ মান +6 হলো। কেমনে হলো? এর সাথে 2, এর সাথে 2, 1 1। এবার অক্সিজেন কত হচ্ছে? সালফার আর অক্সিজেনের মাঝে অক্সিজেন -1, এটা হলো +1। এবার অক্সিজেন হাইড্রোজেনের বন্ধন আছে এখানে, তাহলে এটা অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা বেশি, -1, এটা +1। দেখো অক্সিজেন মোট কত হচ্ছে? এটা -2 হয়ে গেছে। এই অক্সিজেন জারণ মান কত হয়েছে? দেখো -2 হয়ে গেছে। এবার এই অক্সিজেন দেখি, তাহলে অক্সিজেন দুটাতে একই পরমাণু, তাই এই দুটার মধ্যে জারণ মান কিন্তু ভাই 0 হবে, এটাও 0, এটাও 0, এই দুটা সাপেক্ষে। এবার এই দুটা সাপেক্ষে হাইড্রোজেনের চেয়ে অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতা বেশি, একটা বন্ধন, তাহলে এটা -1, এটা হবে +1। তাহলে খেয়াল করো তো ভাই, এই অক্সিজেন জারণ মান কত? -1, এই অক্সিজেন জারণ মান কত? -1, আর এই অক্সিজেন মান কত? -2, এও -2, এও -2। অর্থাৎ আমার এখানে 5টা যে অক্সিজেন আছে, তার মধ্যে 3টা অক্সাইড হচ্ছে সাধারণ অক্সাইড, যাদের জারণ মান -2 করে, আর বাকি 2টা অক্সিজেন হলো কি? পার অক্সাইড। গত ক্লাসে বলেছি না যে অক্সিজেনের বেশিরভাগ যৌগেই তার জারণ মান হচ্ছে -2, 3টা ব্যতিক্রম ছাড়া, তার মধ্যে এটা একটা। এবং আমি বলেছিলাম না ভাই, এরকম গঠন যখন তুমি কোথাও দেখবা সেখানে বুঝবা পার অক্সাইড, কারণ এটাও 0, এটাও 0, এই দুটো সাপেক্ষে। তো এর সাপেক্ষে কি হবে? এটা -1 হবে, এটাও -1 হবে। অর্থাৎ অক্সিজেন জারণ মান কত হচ্ছে? -1। অর্থাৎ 5টার মধ্যে 3টা হচ্ছে সাধারণ অক্সাইড, 2টা হচ্ছে পার অক্সাইড। এই কারণে আমরা দেখতে পাচ্ছি সালফারের জারণ মান হচ্ছে +6। যদি আমরা এখন একটু ক্যালকুলেশন করে বের করতে চাই, তবু বের করতে পারবো। দেখো হাইড্রোজেনের 2 প্লাস সালফারের x আমরা বের করব প্লাস 5টা অক্সিজেনের মাঝে 3টা অক্সিজেন হচ্ছে সাধারণ অক্সাইড, মানে -6, 3 × 6, আর 2টা অক্সাইড হচ্ছে -1, তার মানে -2, দুটা যেহেতু -1 -2 ইকুয়াল টু কত? 0। তাহলে 2 + x -8 ইকুয়াল টু 0, x সমান +6। দেখছো কি করে +6 বের হলো? তুমি নর্মালি ক্যালকুলেশন করলে তোমার +8 বের হচ্ছিল, আসলে +6, কারণ এর মধ্যে যে 2টা অক্সিজেন পার অক্সাইড আছে, সেটা গঠন না দেখলে আমরা অনেকেই জানতে পারবো না। তাই তোমাদেরকে বললাম আমি, যদি গাঠনিক সংকেত না পারো, তো যখনই তার গ্রুপটা পার হয়ে যাবে, চোখ বন্ধ করে বলবা ওর জারণ মানটা হবে গ্রুপ। এই পর্যন্ত তোমরা কে বুঝতে পেরেছো? আরও উদাহরণ দেখবো, সমস্যা নাই। কে বুঝতে পারো নাই, মানে কার কি প্রবলেম, ডিটেলস আমাকে বলো ভাই, আমি তোমাদেরকে বুঝিয়ে ছাড়বো, একদম টেনশন নাই। খুব মজার আজকে ক্লাসটা তোমরা লিভ করবা না, মানে ক্লাস থেকে বের হয়ে যাবা না, ক্লাস থেকে আজকে বের হয়ে যেও না, দেখবা খুব মজা পাবা আজকের ক্লাসটা করে, কারণ অনেক নতুন নতুন জিনিস তুমি এখানে শিখতে পারবা। একটু প্লিজ বলো। আচ্ছা, সাবরিন আক্তার রোশনি লিখেছো ভাই, আরেকবার বলো। শোনো ভাই, এই ধরো এতগুলো কথা আমি বললাম, বুঝছো, কোন জায়গাটা আরেকবার বলবো বলো? ক্লাসের নিয়ম হচ্ছে যে ভাইয়া এই জায়গাটা বলেন, তাহলে আমি ওই জায়গাটা হাইলাইট করবো, না হলে দেখবো পুরোটা আমি আবার বলবো, যা প্রবলেম সেটাই তোমাদের থেকে যাবে। একটু উল্লেখ করে বলবো ভাইয়া যে এই জায়গাটা আরেকবার বলেন। এই যে ইও লিখেছো এটা তোমরা, সাদিয়া সিদ্দিকা আবার বলেন ভাইয়া। আচ্ছা, একদম ক্লিয়ার ভাইয়া, লাস্ট ক্যালকুলেশনটা আরেকবার। হ্যাঁ, এই যে এরকম সুজয়াদাত লিখেছো, এখন ফুললি বুঝেছি। ওকে, আমি দেখাচ্ছি ভাই, ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার, আরেকবার বলেন ভাইয়া, ওয়ান্স মোর। শোনো, আমি আর 14 বার বললেও সমস্যা নাই আমার কাছে, না যে কোনো টিচারের কাছে তোমরা ক্লাস করবা, অবশ্যই চেষ্টা করবা বলে দেওয়ার জন্য যে ওই জায়গাটা আরেকবার বলেন, তাহলে তোমাদের সুবিধা হবে। তো যাক, এইটা তোমার লিখে রাখো, আমি আরেকটা যৌগ দেখাচ্ছি, সেখানে আরেকবার বলবো, তাহলে সুবিধা হবে তোমাদের। লাস্ট ক্যালকুলেশনটা কি করলাম ভাইয়া? হাইড্রোজেনের 2, তাই না? হাইড্রোজেন জারণ মানে 2টা হাইড্রোজেন, সালফার আমি x বের করব। তো মোট 5টা অক্সিজেনের মধ্যে 3টা অক্সিজেনের সাধারণ
অক্সাইড। সাধারণ অক্সাইড মানে জারণ মান -2, তাহলে 3 দুগুণ 6 এই যে -6 এই যে -6 প্লাস আর দুইটা অক্সিজেন পার অক্সাইড, তাহলে পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1, দুটার জন্য কত হচ্ছে -2 ইজিক্যাল টু জানি নিরপেক্ষ যৌগের সবকটা পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি হচ্ছে 0, এই যে 0 বেরোলো। এখান থেকে ক্যালকুলেশনগুলো 2 + x - 8 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু +6 ক্যালকুলেশন করলাম। আচ্ছা অসুবিধা নেই ভাই, তোমরা অনেকেই লিখছো, আরেকবার বলেন, অসুবিধা নেই। তাহমিদুল ইসলাম অমি, গতে কি এই টাইপের প্রশ্ন থাকতে পারে ভাই? না, গতে এই টাইপের প্রশ্ন থাকবে না, খতে দেয়, খ গতে দিবে না, খতে দেয়, খতে দেয়। আচ্ছা ফারহানা মুস্তাক ফার্স্ট থেকে আরেকবার, আচ্ছা আমি তাহলে পুরোটা মিশে আরেকবার বলছি, নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, নাকি পরের যৌগে চলে যাব? আচ্ছা এটাই আরেকবার বলি, তারপর পরের যৌগে যাই। আমি আরেকবার লিখছি পুরোটাই, দেখো না এটা হয়, প্রথম বুঝতে গেলে তো ভাই এইটা হয় আর কি। আমি আরেকবার বলে অনেকগুলো যৌগ দেখবো আজকে, তোমাদের প্রবলেম থাকার কোনো প্রশ্নই ওঠে না, এবং একদম টেনশন করো না ভাই, তোমাদের কোনো প্রবলেম থাকবে না। শুধু একটা বিষয়, ক্লাস থেকে বের হয়ে গেলেই তোমাদের প্রবলেম হবে। আজকে যেমন অ্যাডমিশনদের ক্লাস আমি বুঝতেই পারিনি, কেমনে জন্য ডিলিট হয়ে গেছে, মানে ক্লাস করার পর ক্লাসটার গ্রুপে নাই, তাহলে বুঝো এটা একটা নেহায় দুর্ঘটনা। এই কাজটা আমি ইচ্ছা করে করি নাই। এই যে তোমাদের আগে যে অ্যাডমিশনের ক্লাসটা নিলাম, আমি নিজেও বুঝতে পারিনি, ক্লাসটা শেয়ার দেওয়া হয়নি আসলে। কি কথা বুঝতে পেরেছো? এই জন্য ক্লাস টাইমে ক্লাসটা করে বেটার হবে। ওকে দেখো, স্ট্রাকচার তো তোমাকে জানা থাকতে হবে স্বাভাবিক, এটা একটু বড় করে লিখছি, দেখো এই যে, ঠিক আছে, এই যে দেখো একটু বড় করে লিখছি, হ্যাঁ। এইটা হলো মনোসালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। তো আমরা কি বলেছি, দুইটা পরমাণুর মধ্যে যতটা বন্ধন থাকবে জারণ মান তত বুঝবা তোমরা, যতটা বন্ধন থাকবে জারণ মান তত বুঝবা। বলো তো এখানে কয়টা বন্ধন? দুইটা বন্ধন, তাহলে অবশ্যই জারণ মান এরও 2 সালফারের 2, এই দুটা সাপেক্ষে। যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সালফারের চেয়ে বেশি, তাহলে অবশ্যই এটা হবে -2 আর এটা হবে +2। তাহলে এই দুটা কমপ্লিট। এবার এই দুটাতে চলে আসে, কয়টা বন্ধন? অবশ্যই একটা বন্ধন, তাহলে জারণ মান এরও 1 এরও 1, তো এর যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি তাই এটা -1 এটা +1। এবার এই দুটার ক্ষেত্রে খেয়াল করো, এখানেও ডাবল বন্ড, তার মানে এরও জারণ মান 2 এরও 2, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সালফারের চেয়ে বেশি তাই এটা -2 এটা +2। এবার এই দুটার পালা, একটা বন্ধন, তাহলে এটাও 1, আমি এটা এখানে লিখলাম ভাই, জায়গা নাই এই জন্য, তাহলে এটাও 1, তাহলে এটা তড়িৎ ঋণাত্মকতা বেশি -1 +1। দেখো তো সালফারের জারণ মান কত হলো? 2 2 4, এই যে 1 5 1 6, অর্থাৎ সালফারের জারণ মান হলো 6। আর এই অক্সিজেনের জারণ মান কত? তাহলে এই দুটা সাপেক্ষে -1 আর এই দুটা সাপেক্ষে -1, যে অক্সিজেনের হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন, তাহলে এরও 1 এরও 1, হাইড্রোজেনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি তাই হাইড্রোজেন +1 এটা -1। এবার এই দুটা দেখো তোমরা, এটা হয়ে গেল। এবার এটাও অক্সিজেন এটাও অক্সিজেন, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নাই, তাই এও 0 এও 0, এই দুটা সাপেক্ষে 0 0, এই সাপেক্ষে না, এর সাথে 0 0। এবার অক্সিজেন হাইড্রোজেনের পালা, একটা বন্ধন, তাহলে এর 1 এরও 1, তাহলে এর চেয়ে এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, এটা -1 এটা +1। তাহলে কি দেখতে পাচ্ছি, সালফারের জারণ মান হচ্ছে +6, 5টা অক্সিজেনের মধ্যে 3টা অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 করে, এই যে -2, এই যে -1 যোগ করলে এটাও -2 হয়, এটাও -2 এটা -1 এটা -1। এইভাবে যদি এখন ক্যালকুলেশন করি আমরা, তাহলে হাইড্রোজেন 2 প্লাস সালফার X, অক্সিজেনের 5টার মধ্যে দেখো 3টা সাধারণ অক্সাইড, 3 দুগুণ 6, আর দুটা হলো পার অক্সাইড 7 8, মানে -8 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু +6। যেভাবে ক্যালকুলেশন করো এটা বের হয়ে যাবে। তোমরা যারা বলেছিলা ভাইয়া আরেকবার বুঝান, আচ্ছা তাহমিদুল ইসলাম অমি লিখেছো, খতে দিলে কি ভাইয়া গঠন দেখিয়ে দিতে হবে না, শুধু ক্যালকুলেশন করলে হবে? শোনো, যদি তোমার গাঠনিক সংকেত কমন পড়ো, গঠন লিখে দিও, টিচার খুশি হবেন। আর যদি দেখো যে গঠন তোমার মাথায় আসতেছে না, তুমি বের করলা x এর মান +8,
তখন লিখে দিবা নিচে, যেহেতু কোনো মৌলের জারণ মান তার গ্রুপের বেশি হয় না, অতএব সালফারের জারণ মান +6, তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ক্ষতের জন্য এত দরকার হবে না। এবার তোমরা যারা আরেকবার বলেছিলা ভাইয়া একটু বলো তো এখন তোমরা ক্লিয়ার কিনা, এখন একটু বলো কারো কোনো যদি একটুও প্রবলেম থাকে কোনো অসুবিধা নাই, আমরা পরবর্তী উদাহরণে গেলে এটা আবার ক্লিয়ার করব। আচ্ছা মুক্তা লিখেছ, নাও ক্লিয়ার, আরো ক্লিয়ার হবে, দেখো না খুব মজা পাবা তোমরা এগুলোতে। বললাম না আজকে পুরো ক্লাসটাই আমরা শুধু এই জারণ মান নির্ণয় করব। ওকে, জাস্ট ক্লাস থেকে বের হয়ে যেও না, আমি তোমাদের ভালোর জন্য বলছি আর কি। কাবিল শুভ ক্লাসে আসো, খুবই সোজা। তোমরা ভাই নটরডেমের স্টুডেন্ট, রাজশাহী মেডিকেল কলেজে পড়ালেখা করেছ, তোমরা সু ট্যালেন্টেড, পরে তোমাদের কাছে তো সোজা লাগবেই। আর আমার স্টুডেন্টগুলো তো আমার মতো হয় নাদান, খুব ভালো বোঝে না, তাই আমাদের কাছে বিষয়গুলো একটু কঠিন লাগছে। অনেক দিন পর শুভ ক্লাসে আসলো, আজকে শুভ ক্লাসে না আসলে শুভকে আমি গ্রুপ থেকে বের করে দিতাম আর কি। ওকে, তাহলে শুভকে একটা হোমওয়ার্ক দিই, লিখেছে আর ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা মেহজাবিন সরকার লিখেছে, এবার মজা লাগছে, আরো মজা লাগবে, দাঁড়াও না, কেবল তো একটা উদাহরণ দেখলাম তাই না, মজা তো কেবল শুরু, দেখবা মজাই মজা পাবা। থ্যাংক ইউ। আমরা পরবর্তী উদাহরণে চলে যাচ্ছি। যদি আজকের ক্লাসটা তোমরা গুরুত্ব দিয়ে না করো, তোমাদের এনসিটিভির যে 17টা বই আছে, এক একজন এক এক বই পড়তে যাবা, এক একটা উদাহরণ দেখে এক একভাবে মাথায় সমস্যা তৈরি হবে। কিন্তু আজকের ক্লাস করার পর 17টা বইয়ের যে উদাহরণটা তুমি বের করো না কেন, ওই উদাহরণ তোমাকে পেইন দিতে পারবে না, এটা আমি তোমাদের কনফিডেন্টলি বলতেছি। তোমাদের শুভ ভাইয়া খুব খুশি, বুঝছো, তোমাদের শুভ ভাইয়া নতুন একটা ফোন কিনেছে। হ্যাঁ, নতুন ফোনে তোমাদের ক্লাস নিচ্ছে, এখন নাকি তার নতুন ফোনে ক্লাস নিতে আর কোনো সমস্যা হচ্ছে না, এই জন্য তোমাদের শুভ ভাইয়া মহা খুশি। হ্যাঁ, যদি নাকি পরিস্থিতি স্বাভাবিক তাহলে ট্রিট দিত তোমাদের আর কি শুভ ভাই। তাহলা বিন করিম, হ্যাঁ ভাই, আচ্ছা থ্যাংক ইউ। আমরা পরবর্তী উদাহরণে চলে যাই। পার ডাইসালফিউরিক অ্যাসিড H2OH, তাই না? এইটা যদি আমরা নর্মালি বের করতে যাই তাহলে কত বের হচ্ছে, হাইড্রোজেন 2 প্লাস সালফার টোয়াইস x মাইনাস 16 ইজিক্যাল টু 0, তাই না? তাহলে 2x মাইনাস 14 ইজিক্যাল টু 0, x সমান +7 বের হচ্ছে, তাই না? কিন্তু সালফারের জারণ মান তো কখনোই +7 হতে পারে না, কারণ সালফারের বহিস্থ স্তরে ইলেকট্রন আছে মাত্র 6টা, এটা 6A গ্রুপের মৌল, তাই অবশ্যই এটা হবে না। তাহলে কত পূরণ করব আমরা পরীক্ষায় যখন কোশ্চেন দিবে, অবশ্যই +6 পূরণ করব। আমরা একটু দেখতে চাই এই +6টা আসলে কি করে হলো, সেটা আমরা একটু দেখতে চাই। ওকে, আমি তোমাদের কমেন্টগুলো বরাবরই দেখছি, যেহেতু বেসিক্যাল জিনিস পড়াচ্ছি আমি, তাই তোমরা আজে বাজে কোনো কমেন্ট করো না ভাইয়া, বুঝছো, যেন আমি তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো যেন আমরা তোমাদের প্রশ্নগুলো ভালো করে দেখতে পারি। সালফার, তাই না? এই যে ঠিক আছে না, হাইড্রোজেন 2টা, সালফার 2টা, অক্সিজেন 1 2 3 4 5 6 7 8। এবার দেখি আমরা আরেকটা কথা, আমি কিন্তু বরাবরই বলছি, আগের যে উদাহরণটা লিখেছিলাম আমরা H2SO5 লিখেছিলাম, তাই না ভাইয়া? এখানে সালফার একটা ছিল আর এখানে সালফার 2টা আছে, তার মানে আমরা যখন এক্সটা বের করব, অর্থাৎ কোনো যৌগে যখন একাধিক পরমাণু থাকবে, তো আমরা যখন এক্সটা বের করব সেটা কিন্তু ভাই গড় বের করি আমরা। আর একটু ভিতরে ঢুকি, আর একটু সামনে যাই, তখন ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়ে যাবা, মাথায় রাখবা ভাইয়া, আমরা কিন্তু গড় জারণ মান বের করি, ঠিক আছে, গড়। তো যাক দেখি আমরা একটু, এই যে অক্সিজেন সালফার ডাবল বন্ড, তাহলে এটাও 2 এটাও 2, তাই না? তার মানে এটা -2 এটা +2, তাই তো? যেহেতু সালফারের চেয়ে তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, একটা বন্ধন আছে, তাহলে এটাও 1 এটাও 1, এটা -1 এটা +1, তাই না? এখানে 2টা বন্ধন আছে, এটাও 2 এটাও 2, এটা +2 এটা -2,
এখানে একটা বন্ধন আছে, এটাও এক এটাও এক, তাই তো? এটা +1 এটা -1, এই দুটার মধ্যে তো দুটা একই পরমাণু, তাই একই পরমাণু হলে কারো তড়িৎ ঋণাত্মকতা কোনো পার্থক্য থাকবে না, মানে এটাও 0 এটাও 0 এই বন্ধনের সাপেক্ষে। এবার এই দুটার মধ্যে কি হবে ভাই? এটা -1 এটা +1, এটা -2 এটা +2, এটা -2 এটা +2, যেহেতু দুটা বন্ধন, এটা +1 এটা -1। আবার এর সাপেক্ষে কি হবে? এটা +1 এটা -1, এই সাপেক্ষে কি হবে? এটা -1 এটা +1। তাহলে দেখো তো সালফারের জারণ মান কত হচ্ছে? 2 3 4 5 একে 6, এরও কত হচ্ছে দেখো তো? 2 2 4 5 6, তার মানে সালফারের জারণ মান 6 + 6, কয়টার জন্য? দুটার জন্য, অর্থাৎ গড় বের করতে হয়। তাহলে কত বের হচ্ছে দেখো তো ভাই? +6 বের হয়ে গেল, এই তো +6। এখন যদি আমরা ক্যালকুলেশন করতে চাই যে কেমনে 6 হলো, যদি আমরা এখন একটু ক্যালকুলেশন করতে চাই ভাই, তাহলে কি হবে দেখো? হাইড্রোজেন হচ্ছে 2 প্লাস সালফার বের করব আমরা 2x, আর মোট অক্সিজেন 8টার মধ্যে 1 2 3 -2 -2 -2, এই তিনটা এবং এই তিনটা অক্সিজেন হলো সাধারণ অক্সাইড, অর্থাৎ এদের জারণ মান হলো -2 করে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6 দুগুণে 12 মানে -12, আর এই জারণ মানগুলো কত করে ভাই বলতো? পার অক্সাইড রূপে আছে, তাহলে -1 করে, তাহলে -12 আর -2 সমান কত হচ্ছে? -14 = 0। তাহলে 2x = কত হবে? 12, x সমান +6। এই যে দেখো, এভাবেই কিন্তু বের হয়ে গেল আমাদের ভাইয়া জারণ মান। একটু তোমরা আমাকে কমেন্টে জানাও বিষয়টা ক্লিয়ার কিনা। তাহলে লিখেছো ভাইয়া উল্টাপাল্টা কমেন্ট করতে মানা করেন, কি করব ভাইয়া বলো? আমি তো তোমাদের বারবারই এটা নিষেধ করছি। এখন তোমরা আমাকে বলো তো, এইটা আগেরটার চেয়ে এটা অনেক সহজ মনে হচ্ছে না? কারণ আগেরটা তো মূল ব্যাপারটা তোমরা আসলে বুঝে গেছো। এখন তোমরা আমাকে বলো, এই যৌগটা বুঝতে পারোনি এমন কেউ আসো কিনা? ওকে, নাফিজা ইসলাম, সাবিনা ইয়াসমিন, ফাহমিদা, মোহতাবি, সাভিয়া, সুরাইয়া, সাবরিন, সবাই ক্লিয়ার লিখেছো, থ্যাংক ইউ। আমরা এখন একটু নতুন যৌগে চলে যাব ভাইয়া, বুঝছো? নতুন যৌগে চলে যাব, আরো মজার। দেখো, সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, এই যৌগটা নিয়ে জানো না? Na2H2O3, এই যৌগটা যে তোমাদের পরীক্ষায় কতবার দিয়েছে একটু ফ্রেশ করে লিখি, বোধহয় আমার হাতের লেখা তো এমনিতেই জঘন্যতম, আরো জঘন্যতম হয়ে গেল। Na2H2O3, এইটা তোমাদের পরীক্ষাতে এতবার দিয়েছে ভাই, সেটা ফাইনাল পরীক্ষা বলো, অ্যাডমিশন টেস্ট বলো, সেটা অ্যাডমিশন টেস্টের মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যেখানেই বলো না কেন, খুব বেশি দিয়েছে। তো আমরা আগে একটু নর্মালি বের করে নিই কত আসে। সোডিয়াম তাহলে 2 প্লাস সালফার 2x -6 = 0, তাহলে 2x = কত হচ্ছে ভাইয়া? এখানে আমাদের 2x = 4, তাহলে x = +2। ওকে, x সমান +2 বের হচ্ছে, তার মানে আমাদের এখানে সালফারের জারণ মান হচ্ছে +2। আমি আবারও বলছি, তার মানে এই +2টা কি? এই যৌগে যে দুটা সালফার আছে তাদের গড় জারণ মান হচ্ছে +2, গড় কি, ঠিক আছে? গড় জারণ মানে এভারেজ কিন্তু এটা ভাইয়া, বুঝছো? +2। তো এই জিনিসটা তোমাদের বিভিন্ন বইয়ে এমনভাবে উপস্থাপন করা আছে, হাজারি স্যারের বই বলো আর যেই বই বলো না কেন, তোমরা পড়তে গেলে দেখবে তোমাদের মাথা ঘুরে যাবে। আজকের এই ক্লাসটা করার পর তোমাদের মাথা আর ঘুরবে না। দেখো একটু তোমরা বিষয়টা। তাহলে এটার জন্য আমরা আগে একটু স্ট্রাকচারটা দেখে নিই, স্ট্রাকচারটা দেখে নিই ভাই একটু। ওকে, NaO, তাই না? সালফার, ও Na, এই যে এইটা হলো সোডিয়াম থায়োসালফেটের গাঠনিক সংকেত।
এটা হলো গাঠনিক সংকেত, ভালো করে লক্ষ্য করবা। একটা কথা তোমরা চাইলে খাতায় লিখে রাখতে পারো, সেইটা হলো ভাইয়া, মনে করো এই যে, ঠিক আছে, কার্বনের থেকে নাইট্রোজেনের দিকে একটা সন্নিবেশ বন্ধন আছে। ওকে, তাহলে সন্নিবেশ বন্ধন মানেই তো জানো এক জোড়া ইলেকট্রন সরবরাহ। তাহলে এক্ষেত্রে আমাদের এইটা হবে -2, এইটা হবে +2। বাট এমনটা যদি হয় তাহলে এই বন্ধনকে আমরা অগ্রাহ্য করব, অর্থাৎ এই বন্ধনের জন্য এটা অগ্রাহ্য, মানে এই বন্ধন নাই ধরবো, মানে এর জারণ মান 0ই ধরবো আমরা। বলো ভাই ব্যাপারটা বুঝলাম না। ব্যাপারটা হলো সন্নিবেশ বন্ধন গঠনে যে দাতা পরমাণুটা থাকবে, সন্নিবেশ বন্ধন গঠনে যে দাতা পরমাণু থাকবে, তার চেয়ে যদি গ্রহিতার তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে গ্রহিতা হবে -2 আর দাতাটা হবে +2। আর যে দাতা পরমাণু তার তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয়, তাহলে এই বন্ধনটাকে আমরা অগ্রাহ্য করব। আমি আবারও বলছি, প্রয়োজনে তোমরা কথাটা খাতায় লিখে রাখতে পারো। সন্নিবেশ বন্ধন গঠনে দাতা পরমাণুর চেয়ে গ্রহিতা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে তাহলে দাতার জারণ মান +2 হবে, গ্রহিতার জারণ মান -2 হবে। কিন্তু দাতার তড়িৎ ঋণাত্মকতাই যদি বেশি হয় তাহলে এই বন্ধনটাকে অগ্রাহ্য করা হবে। আর বলবা ভাই সমান যদি হয়, যেমন এখানে আছে, সমান হলে খুব সহজ কথা, যার দিকে ইলেকট্রন যাবে সে হবে নেগেটিভ, অপর অংশ হবে পজিটিভ। তোমরা প্রয়োজনে কথাটা খাতায় একটু লিখে নাও ভাইয়া। +1 বা 1+ লিখলেই হবে ভাইয়া। শোনো, যখন আমরা এমনি সংখ্যা লিখবো তখন +1 লিখবো, বাট চার্জ লেখার আধুনিক নিয়ম যেটা, আগে এটা ব্যবহার করা হতো -2 বা +2, এখন এটা লেখার নিয়ম। তবে এটা লিখলে কোনো সমস্যা নাই, এটা হলো আধুনিক, মানে সংখ্যার পর প্লাস বা মাইনাস দেওয়া। আর এটা আগে লেখা হতো, তবে দুটার যেটাই লেখো কোনো অসুবিধা নাই। কিন্তু এমনি যখন সংখ্যা লিখবা না নিচে, জারণ মান যখন লিখবা না, সেটা অবশ্যই আগে চার্জটা দিবা। আর পরমাণুগুলো চার্জ যখন দেখাবা, এটা আধুনিক নিয়ম, এটা লিখলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, অমি লিখেছো, থ্যাংক ইউ। হ্যাঁ খালিদ লিখে নিবা, থ্যাংক ইউ ভাই। আমি ধীরে ধীরে বলতেছি যে সন্নিবেশ বন্ধন গঠনে দাতা পরমাণুর চেয়ে গ্রহিতা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে, সন্নিবেশ বন্ধন গঠনে দাতা পরমাণুর চেয়ে গ্রহিতা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে দাতা পরমাণুর চেয়ে গ্রহিতা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে সন্নিবেশ বন্ধন গঠনে দাতা পরমাণুর চেয়ে গ্রহিতা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে -2 আর দাতা পরমাণুর জারণ মান হবে +2। এইটুকু আগে লেখো। সন্নিবেশ বন্ধন গঠনে দাতা পরমাণুর চেয়ে গ্রহিতা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে, এই যে যেটা গ্রহিতা তার জারণ মান -2 হবে, দাতা পরমাণুর জারণ মান হবে +2। এইটুকু লিখছো। আর দাতা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতাই যদি বেশি হয় গ্রহিতা পরমাণুর চেয়ে, যেমন নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি, তো দাতা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয় সেক্ষেত্রে এই বন্ধনটাকে অগ্রাহ্য করা হয়, মানে বন্ধন নাই ধরো তুমি, অগ্রাহ্য করা হয়। ওকে। আর যদি দুটা পরমাণু একই পরমাণু হয় তাহলে যেটা গ্রহিতা তার জারণ মান -2 আর যেটা দাতা তার জারণ মান +2। তাহলে 3 রকমের জিনিস এখানে আমরা পাচ্ছি, যে দাতা পরমাণুর সন্নিবেশ বন্ধন গঠনে দাতা পরমাণুর চেয়ে যদি গ্রহিতা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে গ্রহিতার জারণ মান হবে -2, দাতার জারণ মান হবে +2। ওকে। আর যদি দাতা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তখন এই বন্ধনটাকে অগ্রাহ্য করবা, মনে করবে বন্ধন নাই, মানে জারণ মান 0 আর কি। আর যদি দুটো একই পরমাণু হয় তাহলে দাতা পরমাণু +2, গ্রহিতা পরমাণু -2। মোট কথা হচ্ছে এইটা খালি মাথায় রাখবা, যে দাতা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে এই বন্ধনটাকে অগ্রাহ্য করা হয়। অন্য সব ক্ষেত্রে দাতাটা হচ্ছে +2, গ্রহিতা হচ্ছে -2। এখন তোমরা বলো
আমার এই ভাষাটা বুঝতে পেরেছো কিনা তোমরা? দাতার জারণ মান, এই বোকা দাতারটার ইলেকট্রন চলে যাচ্ছে, এ কেন -2 হবে? এই যে মুক্তা খান, ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমার কথা ক্লিয়ার ভাই? হ্যাঁ, এখন তোমরা ঠিক বুঝেছো। আমি আরেকবার বলছি, জাস্ট এইটা মনে রাখবা যে এর চেয়ে যদি এর তড়িৎ ঋণাত্মকতাটা, যদি এরই তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় আর এর যদি কম হয়, মানে যে দিচ্ছে তারই তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে ওটা অগ্রাহ্য করবা। আর যা দিচ্ছে তার চেয়ে যে নিচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে যে নিচ্ছে সে -2 আর দাতার হচ্ছে +2। আর যদি একই পরমাণু হলো তাহলে এই সূত্রই প্রযোজ্য, অর্থাৎ দাতা হলে +2, গ্রহীতা হলে -2। ওকে, তাহলে সালফারের জারণ মান +2 আর এই সালফারের জারণ মান হচ্ছে -2, কারণ এখানে সন্নিবেশ বন্ধন আছে। এই সালফার যেহেতু ইলেকট্রন দিচ্ছে, সুতরাং এ হবে +2 আর এ যেহেতু নিচ্ছে -2। এবার এই দুটার মধ্যে দেখি একটা মাত্র বন্ধন আছে, এ তাহলে -1 বা 1 আর এ হচ্ছে কত ভাই বলতো? +1। এটার ক্ষেত্রে একই ঘটনা, এ +2 এ -2। এটার ক্ষেত্রে একটা বন্ধন আছে, তাহলে এ +1 এ হলো -1। তাহলে খেয়াল করছো ভাইয়া তোমরা, এখানে সালফারের দুটা জারণ মান আছে, কিন্তু এই সালফারের মানে একটা সালফারের জারণ মান হচ্ছে -2 আর একটা সালফারের জারণ মান হচ্ছে +6, 2 2 4 5 6, অর্থাৎ দুইটা সালফারের মধ্যে একটা সালফারের জারণ মান -2 আর একটা সালফারের জারণ মান হচ্ছে +6। এইটুকু ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। এগুলো ভালো করে না বুঝলে বই পড়তে গেলে সমস্যায় পড়বা ভাইয়া। এখানে সালফার, দুটা সালফারের মধ্যে একটা সালফারের জারণ মান -2 আর একটা সালফারের জারণ মান +2। তোমরা আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও বিষয়টা বুঝতে পারলা কিনা ভাইয়া তোমরা। ওকে, হৃদা লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, শুধু তন্ময় ক্লিয়ার। তাহলে এখন যদি আমরা গড় বের করতে যাই ভাইয়া, গড় মানে কি? এই দুটা যোগ করতে হবে, করে 2 দিয়ে ভাগ, যেহেতু দুটা পরমাণু, তাহলে সালফারের গড় জারণ মান হবে -2 + 6/2 ইজিক্যাল টু কত বের হচ্ছে? তাহলে দেখো তো 4/2 মানে হচ্ছে +2। এই জন্য কিন্তু প্রথমে আমরা যখন ক্যালকুলেশন করে সালফারের জারণ মান বের করলাম তখন +2 বের হয়েছিল। এই +2 কিন্তু আসলে গড় বের হয়েছে। এই জিনিসটা তোমরা দেখবা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে উপস্থাপন করে তোমাদের মাথাটাই নষ্ট করে দিবে। পরীক্ষাতে কিন্তু উত্তর +2ই পূরণ করতে হয়, কিন্তু হাজারি স্যারের বই যেমন দেখবা যেখানে সালফারের জারণ মান একটা -2 একটা +6 এগুলা লিখেছে, পোলাপান তখন মনে করে কিরে পরীক্ষার উত্তরে কেন আমরা +2 পূরণ করতেছি? কারণ একটা -2 একটা +6। তো যেহেতু আমাদের যখন জারণ মান বের করতে বলে কোনো যৌগের কোনো পরমাণুর, তখন কি করতে হয় সেটা ভাই বলো তো? গড় মান বের করতে হয়। তো গড় বের করলে তো +2ই বের হচ্ছে। তোমরা আমাকে একটু কমেন্টে এখন প্লিজ একটু জানাও তো ভাই যে ব্যাপারটা তোমরা ক্লিয়ার কিনা। ক্লিয়ার? তাহলে আমরা পরের উদাহরণে আবার চলে যাব। পরের উদাহরণে চলে যাবো। আজকে বললাম না পুরো ক্লাসটা জুড়ে দেখো অলরেডি কিন্তু স্টুডেন্ট কমে গেছে, বুঝছো? ক্লাস এখন 216 জন স্টুডেন্ট ছিল, কিন্তু 230-40 জন। হয়তো বা আমি তোমাদের ঠিক মতো বুঝাইতে পারতেছি না, এই জন্যই হয়তো ক্লাস থেকে তোমরা লিভ নিচ্ছ ভাই। এটার জন্য আমি সরি যে আমি তোমাদের ঠিক মতো বুঝাইতে পারতেছি না। ও আচ্ছা, নাফিজা ইসলাম হৃদা লিখেছ যে এটার জারণ মান তো ভাইয়া এমনি নর্মালি +2 বেরোচ্ছে, এভাবে লেখার কি দরকার? এইভাবে বের করলাম এই জন্য তুমি যখন বিভিন্ন বই পড়তে যাবা তখন তো আবার এভাবে -2 লেখা আছে, +6 লেখা আছে, দুইটা জারণ মান, তখন তুমি কনফিউজড হয়ে যেতে পারো। তাই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম যে ওই +2 যে ক্যালকুলেশন করে আসলো সেটা কি করে আসলো, এই জন্য ভাই আমি ক্লিয়ার করে দিলাম। তুমি তো ওভাবেই বের করতে পারো, তোমাকে আমি জাস্ট ক্লিয়ার করার জন্য। আয়েশা সিদ্দিকা রিমি, না ভাইয়া পরীক্ষা তোমাকে এইভাবে স্ট্রাকচার দিয়ে করতে হবে না, জাস্ট তোমাদের মানসিক প্রশান্তির জন্য, বিষয়টা ভালো করে ক্লিয়ার করার জন্য। না হলে হাজারি স্যার, সঞ্জিত স্যার এই বইগুলো পড়তে গেলে তুমি কিছুই বুঝতে পারবা না। বইগুলোতে এইভাবে অদ্ভুতভাবে কৃষি লেখা আছে, আমিও দেখি নাই, তখন তোমার মাথা খারাপ হবে। লেখা আছে একটা -2 একটা +6, অথচ পরীক্ষায় তোমরা পূরণ করছো +2। কেমনে হলো ওটাই বুঝালাম তোমাদের যে +2টা আসলে কেমনে হলো। ওকে, হাসিবুল হক শান্ত লিখেছ ভাইয়া গঠন লিখতে প্রবলেম। তোমার সব গঠন তো দরকার না রে ভাই, আমি যেগুলা লিখছি এই কথা জেনে রাখো তাহলেই তো হবে।
সব তো দরকার নাই, আমি যেগুলো লিখছি সেগুলো শুধু দেখে রাখো। সাদিয়া সিদ্দিকা বলেছে ভাই স্ট্রাকচারগুলো, আমিও তো পারি না রে ভাই, আমার স্যারও পারে না। আমি যেগুলো গঠন জানি এগুলো ছাড়া তুমি আমাকে নতুন একটা যৌগ নিয়ে এসে দিবা, আমিও পারবো না, জানো, আমার স্যারও পারবে না। ঠিক আছে, তাই টেনশন নেই ভাই। তা আমরা আরেকটা বের করি এখন। মানে আমি বলতে চাচ্ছি তোমরা যে কোনো বই পড়তে গেলে, জান্নাত তো ঋতু লিখেছে, এভাবে কি সবগুলাই বের করতে পারবো ভাইয়া? সবগুলাই বের করতে পারবো যদি তোমার গঠন জানা থাকে। গঠন জানা থাকলে তো আর কোনো কথা নাই। আচ্ছা জাকিয়া সুলতানা ভাইয়া সোডিয়ামেরটা কিভাবে? সোডিয়াম +1 এই যেরকম ছিল না, সোডিয়াম তো এরকম ছিল, তাহলে এটা -1 এটা +1, তাহলে সোডিয়াম +1। ঠিক আছে, সোডিয়াম +1। আচ্ছা আরেকটা পরেরটাতে আসতেছি, তাহলেই হবে। Na2S4O6, Na2S4O6। ঠিক আছে, আমরা নর্মাল যেভাবে বের করি সেভাবে যদি বের করি, তাহলে সোডিয়াম 2টা আছে, তাহলে 2 + 4x - 12 = 0, তাই না? 4x = 10, অতএব x = 2.5। অর্থাৎ এই যৌগে সালফারের জারণ মান হবে +2.5। ঠিক আছে, অ্যান্সার একদম কারেক্ট, এবং তোমাকে +2.5ই পূরণ করতে হবে। কিন্তু ওই যে বললাম তোমাদের বেশ কিছু মূল বই পড়তে গেলে তোমরা একটু ঝামেলায় পড়তে পারো। সেই ঝামেলাটা কি সেটাই এখন আমি তোমাদের বুঝাবো, যেন আমার স্টুডেন্টরা কোথাও গিয়ে কোনো রকম ঝামেলা ফেস না করে। এটাই আমার উদ্দেশ্য ভাইয়া, আর কিচ্ছু না। ওকে, এটাই উদ্দেশ্য। এই সব করাবো, দাঁড়াও। তাহলে আমরা একটু স্ট্রাকচারটা লিখে নিই আবার। এই যে সোডিয়াম, সালফার, স্ট্রাকচারটা লিখে ফেলো। এইটা হচ্ছে এই যৌগটার আসলে অরিজিনাল স্ট্রাকচার। আচ্ছা তোমাদের সোডিয়াম নিয়ে সমস্যা হচ্ছিল না, আগে সোডিয়াম দিয়েই করছি। দেখো তোমরা আগে যৌগটার স্ট্রাকচারটা একটু লিখে নাও। সোডিয়াম টেট্রাথায়োনেট। অনেকে জিজ্ঞেস করছে যৌগটার নাম কি? সোডিয়াম টেট্রাথায়োনেট। এগুলো তোমাদের বইয়ে লেখা আছে, সোডিয়াম টেট্রাথায়োনেট। আমি আশা করি তোমরা স্ট্রাকচারটা লিখে ফেলেছ। এই যে দেখো সোডিয়াম আর অক্সিজেন একটা বন্ধন আছে, তাহলে অক্সিজেনের 1, সোডিয়ামও 1। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু সোডিয়ামের চেয়ে বেশি, তাই এটা -1, এটা +1। ও লিখেছি তো প্লাস, এই যে +1। ওকে, সালফার আর অক্সিজেন, তাহলে এরও 1 এরও 1। এটা যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি তাহলে -1, এটা হলো +1। এখানে ডাবল বন্ড আছে, তাহলে এও 2 এও 2, A - 2 A +2। এখানেও তাই, A - 2 A +2। এবার সালফার, তাই না? সালফার বন্ধন, তার মানে এও 0 এও 0, সালফার এও 0 এও 0, সালফার এও 0 এও 0। অর্থাৎ একই পরমাণুর মধ্যে যদি সমযোজী বন্ধন থাকে তাহলে তো দুটাই 0 হবে। সন্নিবেশ থাকলে যার থেকে ইলেকট্রন যাবে সে হবে -2, আর যে ইলেকট্রন দিবে সে হবে +2। কিন্তু এখানে সমযোজী বন্ধন, তাই সালফার 0 0 0 0 0। যেমন একটা উদাহরণ দিই, এই যেটা কেন 0 হয় বলো দেখি। অক্সিজেন, আমরা বলেছি না সকল মৌল আর মৌলিক অনুসমের জারণ মান হচ্ছে 0, কারণ এও অক্সিজেন দুটার তড়িৎ ঋণাত্মকতা একই, তাই এও 0 এও 0। এই যে P4, এই যে দেখো ফসফরাস, এই যে এইটা হচ্ছে গঠন। দেখো ফসফরাস একই পরমাণুর সাথে যুক্ত, কারো তড়িৎ ঋণাত্মকতা কম বেশি নাই, সবই হচ্ছে এখানে এই জন্য 0। ওকে, যে দুটা একই পরমাণুর মধ্যে যদি সমযোজী বন্ধন থাকে তাহলে সবগুলোর জারণ মান 0 হয়, তাহলে এটা 0 হলো। তাহলে এই দুটো সাপেক্ষে কত হবে? এটা -2 এটা +2, তাই না? এটা -2
এটা +2, তাহলে এটা +1 এটা -1, আর এই দুটো সাপেক্ষে এটা -1 এটা +1। তাহলে অক্সিজেন -2 ঠিকই আছে, অক্সিজেন -2, সব অক্সিজেনই -2, কোনো টেনশন নাই। সালফার দেখো তো ভাইয়া, একটা সালফারের জারণ মান হচ্ছে 5, এই যে 2 2 4 একে 5, একটা সালফারের জারণ মান হচ্ছে 5, আরেকটা সালফারের জারণ মান হচ্ছে 0, আরেকটা সালফারের জারণ মান হচ্ছে 0, আরেকটা সালফারের জারণ মান হচ্ছে 5। তাহলে মোট 4টা সালফার, একটার জারণ মান 5, আরেকটার জারণ মান 0, আরেকটার জারণ মান 0, আরেকটার জারণ মান হলো 5। মোট কয়টা সালফার দেখো তো ভাই এখানে? 4টা। তাহলে কত আসতেছে এখানে? 2.5। আসলে কোনো সালফারের জারণ মানই 2.5 না, এখানে একটার জারণ মান 5, একটার 0, আরেকটার 0, আরেকটার 5, কিন্তু এদেরকে গড় করলে 2.5 হয়। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? যে আমাদের যে 4টা সালফার আছে কারো জারণ মানই 2.5 না, কারণ একটার জারণ মান 5, আরেকটা 0, আরেকটা 0, আরেকটা 5, কিন্তু আমরা যে 2.5 পাই এইটা কি ভাই বলো তো? এটা আসলে গড় বের করেছি আমরা। আমার ধারণা স্ট্রাকচার থেকে তোমরা বুঝতে পেরেছো যে সালফার কেমনে 5 হলো, এই অক্সিজেন কেমনে -2, এই যে -2 যোগ করলে -2, এই যে 0 যোগ করে দেখো 5, এই যে 1 2 1 3 4 5, আর সালফার তো 0, অক্সিজেন -2, সোডিয়াম +1, এভাবেই 2.5 এসেছে। আমি আবারও বলছি 2.5, 4টা সালফারের মধ্যে কারো জারণ মানই 2.5 না ভাইয়া, এই 2.5টা হলো এদের গড় জারণ মান। এখন তোমরা বলো ক্লিয়ার কিনা? এই যে সাদিয়া সিদে লিখছো, ও ভাইয়া মজা লাগছে, অ্যাকচুয়ালি মজার। যে যাদের মধ্যে জানার প্রবল আগ্রহ আছে তারা এগুলোতে খুব মজা পাবে, আর যাদের জানার আগ্রহ কম, যে এখানে x সমান তো 2.5 বের হয়ে গেল, সালফারের জারণ মান হলো 2.5, মুখস্থ করে ফেললা। আর যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা এটা জানার চেষ্টা করবে যে 2.5 আসলে কোত্থেকে আসলো। 2.5, 4টা সালফারের মধ্যে কারো জারণ মানই 2.5 না, ওটা হচ্ছে একটার 5, একটার 0, একটা 0, আরেকটা 5, এগুলো গড় করলে আমরা 2.5 পাবো। একই গ্রুপের 2টা পরমাণুর জারণ মান কি শূন্য হয়? না ভাইয়া, একই গ্রুপের 2টা পরমাণুর জারণ মান শূন্য হবে না, সেক্ষেত্রে তাদের মধ্যে সন্নিবেশ বন্ধন হয়তো তৈরি হবে, এবং এক্ষেত্রে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে হবে নেগেটিভ, অপর অংশ হবে পজিটিভ। একই পরমাণু হলেই শুধুমাত্র জারণ মান 0 হবে। কেন? তোমরা রাসায়নিক বন্ধনে পড়নি ভাইয়া যে সমযোজী বন্ধন গঠনে 2টা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান একই হলে, অর্থাৎ মৌলিক হলে তারা বিশুদ্ধ সমযোজী হয়, অর্থাৎ বিশুদ্ধ সমযোজী যদি হয় তখনই 0 হয়। থ্যাংক ইউ, সবাই লিখেছে, আমি বলার আগেই তোমরা সবাই লিখেছে ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাইয়া আরো মজা লাগবে, বললাম যে বুঝেছি ভাইয়া, ভালো লাগে ভাবে। আচ্ছা, এদের কি কাজ? এই যে অক্সিজেন সোডিয়ামের সাথে সোডিয়ামের +1 আর অক্সিজেন -1, এখানে অক্সিজেন জারণ মান -2 হয়েছে, এই কারণেই কাজ, মানে গঠনটা তো এরকম। আচ্ছা থ্যাংক ইউ, সবাই লিখেছ ক্লিয়ার ভাইয়া। আরো কিছু মজার উদাহরণ দিব, তারপর রুমে গিয়ে তোমরা ঠান্ডা মাথায় এগুলো আবার চিন্তা করবা, তাহলে দেখবে একদম অল ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। CrO5, তো আমরা যদি ক্রোমিয়ামের জারণ মান বের করতে চাই তাহলে ক্রোমিয়াম X, অক্সিজেন -2 মানে -10 = 0, তাহলে X জারণ মান +10 বের হচ্ছে। অথচ আমরা জানি ক্রোমিয়াম হলো 6b গ্রুপের মৌল, কি ঠিক কিনা? অর্থাৎ ক্রোমিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি ভাই আমরা, তাহলে ইলেকট্রন বিন্যাস কি পাবো আমরা? আর্গন, তাই না? নিশ্চয়ই মনে আছে তোমাদের 3d5 4s1, এবং তোমরা নিশ্চয় ফার্স্ট পেপারে এই জিনিসটা পড়েছ যে ডি ব্লক মৌলের ধর্ম নির্ভর করে n-1d আর ns, অর্থাৎ সর্বশেষ যে অরবিটাল আছে এবং তার আগের যে ডি অরবিটাল আছে ওইটার ইলেকট্রন সংখ্যার উপর। এটা তোমরা অবশ্যই গুণগত রসায়ন চ্যাপ্টারে পড়েছ। তাহলে ক্রোমিয়ামের বস্তু স্তরে মোট কয়টি ইলেকট্রন? 6টা। তার মানে ক্রোমিয়ামের জারণ মান, সর্বোচ্চ জারণ মান কখনোই 6-এর বেশি হবে না। তার মানে আমার এখানে যে +10 এসছে, এটা কিন্তু অপশনে দেওয়া থাকবে, তুমি 10 পূরণ করতে পারবা না, তোমাকে কত পূরণ করতে হবে? এখানে +6। কথা ক্লিয়ার ভাইয়া? যে আমরা যদি এখানে সূত্র দিয়ে ক্রোমিয়ামের জারণ মানটা বের করতে চাই,
কি লিখছো ভাই বুঝতে পারছি না। আরো বড় যৌগ দেন ভাই, যৌগ বড় ছোট বলে তো কোনো কথা নেই ভাই। ওকে, তাহলে আমরা দেখলাম যে নরমালি যদি আমরা ক্রোমিয়ামের জারণ মান বের করি তাহলে এখানে আমাদের ক্রোমিয়ামের জারণ মান বের হচ্ছে কত ভাইয়া? +10। +10 তো হবেই না, কারণ ক্রোমিয়াম 6b গ্রুপের মৌল, অর্থাৎ এর বৈশিষ্ট্য স্তরে 6টা ইলেকট্রন আছে, অতএব +6 হবে। কেমনে হয় দেখো, এখন এই যে ক্রোমিয়াম পুরা বাটারফ্লাই হবে, দেখো এই যে এইটা হলো ক্রোমিয়াম পেন্টাঅক্সাইডের গাঠনিক সংকেত, পুরা বাটারফ্লাই না? দেখো তো। তো ক্রোমিয়াম আর অক্সিজেন, নিশ্চয় ক্রোমিয়ামের চেয়ে অক্সিজেনের জারণ মান বেশি, দুইটা বন্ধন আছে, তাহলে AO2 A-2 A+2, একটা বন্ধন আছে +1 -1 +1 -1 +1 -1 +1 -1, আর এই দুটার মধ্যে তো দুটাই অক্সিজেন, 0 0 0 0। তাহলে কত দেখো তো, ক্রোমিয়ামের কত হলো? 2 3 4 5 6। তার মানে গঠন থেকে আমরা দেখছি ক্রোমিয়ামের জারণ মান হলো +6। আর তার মানে এখানে 5টা অক্সিজেনের মধ্যে দেখো 4টা অক্সিজেনই কিন্তু পারঅক্সাইড। দেখো জারণ মান -1, জারণ মান -1, জারণ মান -1, জারণ মান -1, এর শুধু -2। তার মানে 5টার মধ্যে 4টাই হচ্ছে পারঅক্সাইড, একটা হচ্ছে সাধারণ অক্সাইড। তাহলে ক্যালকুলেশন করলে +6 হয় কিনা দেখি। ক্রোমিয়াম X প্লাস, আচ্ছা একবারে মাইনাস দিয়ে দিই, তাহলে মোট 1 2 3 4 4, এই 4টা অক্সিজেন হলো পারঅক্সাইড, তার মানে 4টার জন্য -4, আর এই যেটা হচ্ছে -2, তার মানে -6 = 0, x সমান +6। এই বের হয়ে গেল আমাদের ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6। আবার একটু এই যৌগটার ক্ষেত্রে একটু কমেন্টে জানাও তো ভাইয়া তোমরা বুঝতে পারলা কিনা। এই যে দেখো, এর জন্য ক্রোমিয়ামের 2 আর 3 4 5 6 গঠন থেকে বুঝতে পারছি। আবার ক্যালকুলেশন করলে কি দেখছি আমরা, যে 5টা অক্সিজেনের মধ্যে 4টা অক্সিজেন হচ্ছে সাধারণ অক্সাইড পারঅক্সাইড, তাহলে -4, আর একটা অক্সাইড হচ্ছে সাধারণ অক্সাইড, যার মান -2, তার মানে -6 = 0। তাহলে x সমান +6। ক্লিয়ার কি ভাইয়া তোমরা? এটা একটু কমেন্টে জানো তো ভাই। আচ্ছা বুঝেছি ভাই, উজ্জ্বল ভাইয়ের কি হয়েছে? উজ্জ্বল ভাই একটু অসুস্থ, বুঝছো, অসুস্থ। আজকে সকাল থেকে বলছিল একটু সুস্থ হওয়ার পথে, সুস্থ হলেই উনি তোমাদের ক্লাস নেবে, টেনশন না। তোমাদের কিন্তু খুব টেনশন করছে, আমি বরং তাকে সান্ত্বনা দিচ্ছি যে কালকে ফাইম আমার বাসায় এসেছিল বিকেলের দিকে, তো ও বললো যে ভাইয়া উজ্জ্বল ভাই তো কন্টিনিউ ক্লাস নিচ্ছে, একটু গ্যাপ দিক, কোনো অসুবিধা নেই। আসলে সে তোর ইচ্ছে করে দিচ্ছে না ভাইয়া, বুঝছো, অসুস্থ, বেশ অসুস্থ। হ্যাঁ, আজকে সকাল থেকে একটু সুস্থ হচ্ছে আর কি। থ্যাংক ইউ, খুব খুব মজা লাগছে। ফারিয়ারা লিখছো স্ট্রাকচারটা জটিল, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আরো মজা লাগবে, দাঁড়াও না, আরো 2-1টা যৌগ আমরা আগে দেখি। CrO83-, CrO83-, তাই তো? কোনো প্রবলেম ভাইয়া তোমাদের? ওকে, সবাই ক্লিয়ার লিখেছ তো। নর্মালি যদি বের করি তাহলে ক্রোমিয়াম X -16 = -3, তাই না? নর্মালি বের করলে X = +13, তাই কখনো হয়? ক্রোমিয়ামের জারণ মান কি কখনোই ভাই তার সর্বোচ্চ জারণ মান থেকে বেশি হতে পারে? এখানে একটু ঝামেলা ভাই, এটার স্ট্রাকচার না জানলে একটু ঝামেলা। সেইটা কি একটু দেখো তোমরা, এটা তো কখনোই হবে না। এবার একটু দেখো তোমরা এটার ঝামেলাটা আসলে কি বলছি। ক্রোমিয়াম, তাই তো? এইটার স্ট্রাকচার হচ্ছে এই যে 8টা না? এই যে এইটা হলো ক্রোমিয়ামের, এই ক্রোমিয়াম অক্টাঅক্সাইড আয়নের স্ট্রাকচার, বুঝতেই পারছো। +1 -1 +1 -1 +1 -1 +1 -1 +1 -1, কি তাই তো? আর এই দুটা তো 0 0
0 আর এখানে তো -1 দেওয়াই আছে ওকে পাশে কারোর সাথে -1 দেওয়াই আছে তার মানে কি দেখতে পাচ্ছি ভাই বলতো এখানে ক্রোমিয়ামের জারণ মান 1 2 3 4 5 +5 বের হচ্ছে এখানে ক্রোমিয়ামের জারণ মান +5 এখন ক্যালকুলেশন করি আমরা ক্যালকুলেশন করলে কি দেখতে পাচ্ছি ভাই বলতো এর জারণ মান -1 এর জারণ মান এর প্রত্যেকটাই কিন্তু পার অক্সাইড এখানকার দেখো -1 এটা তো 0 এই দুটোর সাপেক্ষে তো 0 -1 এই দেখো 0 যোগ -1 এমনকি জাস্ট এই -1ই থাকবে কারণ এই দুটোর সাপেক্ষে তো 0 তার মানে সবগুলো হচ্ছে পার অক্সাইড তাহলে কি বের করতে পারি আমরা দেখো তো ক্রোমিয়াম X -8টার জন্য -8 ইজিক্যাল টু -3 তাহলে X ইজিক্যাল টু +3 কারণ এই আয়নের ভাই যতগুলো অক্সিজেন আছে সবই হচ্ছে পার অক্সাইড এটার শোনো আব্দুল হামিদ লিখেছো গাঠনের সঙ্গে মনে রাখা লাগবে ভাই আসলে প্র্যাকটিস করতে করতে এমনি মনে হয়ে যাবে ভাই এই যে দেখছো যে এখানকার যে অক্সিজেনগুলো আছে ভাই প্রত্যেকটাই কিন্তু পার অক্সাইড ঠিক আছে এই জন্য +5 ওকে থ্যাংক ইউ ঘাসফড়িং বলেছো অনেকে না এবার আরেকটা উদাহরণ দেখি আমরা B3O8 Br3O8 ট্রাইব্রোমো অক্টা অক্সাইড এইটার গাঠনিক সংকেতটা আমরা একটু দেখি মোট 8টা অক্সিজেন তাই না এই যে এই যৌগটার গাঠনিক সংকেত হলো এইটা তাহলে বুঝতেই পারছো -2 +2 কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি দুটা বন্ধন +2 -2 +2 -2 আর এই দুটো সাপেক্ষে 0 0 -2 +2 -2 +2 এই দুটা সাপেক্ষে 0 এটাও 0 -2 +2 -2 +2 -2 +2 সো নরমালি যদি বের করতাম কি হতো দেখো তো নরমালি বের করলে 3x - 16 ইজিক্যাল টু সরি এই সাউন্ড শোনা যাচ্ছে কিনা মনে একটু নড়ে গেল 3x - 16 ইজিক্যাল টু 0 3x ইজিক্যাল টু 16 তাহলে x ইজিক্যাল টু 16/3 তার মানে এইটা 16/3 তাই না তো আমরা দেখি সেটা হয় কিনা ব্রোমিন 2 2 4 2 6 তাহলে এই ব্রোমিন হচ্ছে +6 প্লাস এই ব্রোমিনের কত 4 এই ব্রোমিনের কত 2 2 4 2 6 +6 তাহলে 6 6 12 আর 4 16 ভাগ কত 3 সমান 16/3 এসছে তার মানে এই 16/3 কিন্তু কোনো ব্রোমিনের জারণ মানই নয় ভাই এক ব্রোমিন +6 আরেক ব্রোমিন +6 আরেক ব্রোমিন হচ্ছে +4 মানে ব্রোমিনের জারণ মান +6 +6 আর +4 তার মানে 16/3 যেটা এসছে এটা কি মান এসছে বলো তোমরা আমাকে গড় মান এসছে এটাই আমি বলার চেষ্টা করছি যে কোনো যৌগের মধ্যে যখন একাধিক পরমাণু থাকবে আমরা যে কোনো একটা পরমাণু যদি বের করি ওটা একটার বের করা হচ্ছে না ওটা গড় বের করা হচ্ছে দেখো আমাদের এখানে ব্রোমিনের জারণ মান এসছে 6/3 এটা কিন্তু ভাই আসলে গড় এসছে ঠিক আছে কারণ কারো জারণ মানে তো 16/3 না 6 4 6 বলো ভাইয়া তোমরা ক্লিয়ার কিনা দেখো আস্তে আস্তে স্টুডেন্ট আরো কমে যাচ্ছে আসলে কি কোনো জিনিস শুরু করা ভাই অনেক সহজ কিন্তু ওটার কন্টিনিউটি মেনটেন করাটা অনেক কঠিন অনেকেই পারে না আর আমরা 5 মিনিট হয়তো সর্বোচ্চ ক্লাস করব এই 5 মিনিট একটু ধৈর্য ধরে তোমরা ওয়েট করো ওকে কারণ আজকে আমরা এই টপিকটা শেষ করে ফেলবো আজকের এই টপিকটা ভালো বুঝলে সামনের দিন আমরা জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণ সমতাকরণ করব তখন বিষয়গুলো আরো ভালো বুঝতে পারবা তুমি C3O2 নরমালি যদি বের করি তাহলে 3x - 4 = 0 তাই না তাহলে x = +4/3 তো দেখি বের হয় কিনা এইটা খুব ইজি এটা স্ট্রাকচারটা ভাই খুবই ইজি তাহলে বুঝতেই পারছো -2 +2 তাহলে এই দুটা তো 0 0 0 এই দুটার সাপেক্ষেও
0 0 +2 -2, তাই না? তার মানে এখানে জারণ মান যে আমাদের 4/3 এসছে সেটা কিন্তু কোনোটারই না। দেখো 2, এর হলো 0, এর হলো 2, মোট কয়টা? 1টা 2টা 3টা 3। তার মানে 4/3 এটা গড় জারণ মান। দুইটার কোনোটারই কিন্তু মানে 3টা যে কার্বন আছে ভাই কোনোটারই কিন্তু না জারণ মান। এটা হচ্ছে 4/3 হচ্ছে গড় জারণ মান। এইবার খুব মজার একটা যৌগনের কথা বলবো আমরা, খুবই মজার। দেখো ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার এর সংকেতটা স্টুডেন্টরা প্রায় ভুলে যায়। তা আমি তাদেরকে যেভাবে মনে রাখতে বলি, কে ও শিয়াল শিয়াল, কে ও শিয়াল শিয়াল, মানে তুমি বললেই হবে কে ও শিয়াল শিয়াল, তাহলে সংকেতটা মনে থাকে কে ও শিয়াল শিয়াল। মানে কাউকে যে একটা শব্দ শুনলা, তুমি শুনে বললা কে, তারপর বললা ও শিয়াল, মানে শিয়াল শিয়াল, পণ্ডিত শিয়াল শিয়াল, তাহলে মনে থাকবে কে ও শিয়াল শিয়াল। কি ঠিক আছে? কে ও শিয়াল শিয়াল ব্লিচিং পাউডার। এখানে 2টা সিএল আছে, দেখো একটু। এই যে ক্যালসিয়াম আর ক্লোরিন, ক্লোরিন -1, ক্যালসিয়াম +1, কারণ ক্যালসিয়ামের চেয়ে ক্লোরিনের জারণ মান তড়িৎ ঋণাত্মকতা বেশি। ক্যালসিয়াম অক্সিজেন একটা বন্ধন +1, অক্সিজেন হচ্ছে ওখানে নিশ্চয় -1। অক্সিজেন আর সিএল এর মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, -1 +1। তাহলে দেখছো ভাইয়া এখানে সিএল এর জারণ মান একটা +1 আর একটা কি ভাই বলতো -1। অর্থাৎ তুমি যেখানে গড় বের করতে যাও তাহলে সিএল এর জারণ মান কিন্তু 0 আসবে। যদি এখানে তুমি গড় বের করতে চাও তাহলে কিন্তু সিএল এর জারণ মান অবশ্যই তোমার 0 আসবে। কিভাবে 0 আসবে দেখো, ক্যালসিয়াম 2 মাইনাস অক্সিজেন 2 +2x = 0। তাহলে 2x সমান কত হচ্ছে 0, অতএব x সমান 0। দেখছো তুমি যেখান থেকে সিএল এর জারণ মান বের করতে যাও 0 আসবে। কি করে? ক্যালসিয়ামের তো 2A গ্রুপের মৌল, গত ক্লাসে আমরা পড়েছি 1A গ্রুপের মৌলের জারণ সংখ্যা +1 আর 2A গ্রুপের মৌলের জারণ সংখ্যা +2। সুতরাং +2 ক্যালসিয়াম, অক্সিজেন হলো -2 আর Cl2x = 0। দেখো x 0 বের হয়েছে কারণ +1 যোগ -1/2, অর্থাৎ তুমি যদি গড় বের করো 0 আসবে। এখানে ক্যালসিয়ামের 2টা জারণ মান আছে, একটা +1 একটা হচ্ছে -1। এখানে পারঅক্সাইডের মান -2 হয়েছে না তো ভাই? এখানে পারঅক্সাইড ছিল না তো, তোমরা পারঅক্সাইড মনে করছো এখানে। এই যে পারঅক্সাইড কেন? এখানে অক্সিজেন নাই। যদি অক্সিজেন থাকতো তাহলে ব্যাপারটা আলাদা হতো। এটা তো সিএল রে ভাই। এই যে এরকম বলেছি আমি পারঅক্সাইড, এরকম, এটা তো অক্সিজেন না, ওটা তো সিএল। কে লিখছে এটা? শাহরিয়ার ইসলাম। বুঝতে পেরেছো ভাই? ঠিক আছে, এটা তো সিএল ভাই। Pb3O4 মিশ্র অক্সাইড। নিশ্চয়ই তোমরা এগুলো ফার্স্ট ইয়ারে পড়েছো, অক্সাইডের যে শ্রেণী বিভাগ ছিল সেখানে। এখানে লেডের জারণ মান নরমালি কত বের হচ্ছে দেখো তো ভাইয়া, 3x - 8 = 0। তাহলে 3x = 8, তাহলে x = +8/3। দেখি এটা কেমনে হয়। এই যে ভাই লেড, অক্সিজেন, লেড, অক্সিজেন, এই যে এইটা হলো এই যৌগের গাঠনিক সংকেত। +1 এটা -1, তাহলে এই দিক থেকে +1 এটা -1। তার মানে এই লেডের জারণ মান হলো 2। -1 + 1 -1 + 1, এই দুটোর ক্ষেত্রে -1 + 1 -1 + 1। তার মানে এই লেডের জারণ মান হলো 4। -1 + 1 -1 + 1 দেখা যায় তো না? হ্যাঁ, তার মানে এই লেডের জারণ মান হলো 2। তাহলে এর হলো 2 যোগ এর হলো 4 যোগ এর হলো 2, মোট কয়টা? 3টা। এই যে দেখো 4 5 6 7 8, 8/3।
ক্লিয়ার? আরও স্টুডেন্ট কমে গেছে, অবশ্যই কমুক, স্টুডেন্ট জিরোতে নেমে আসুক, সমস্যা নাই। কিন্তু আজকে যে টপিকসগুলো আমার পড়ানোর কথা ভাই অবশ্যই আমি আজকে শেষ করে যাব, কারণ সামনে ক্লাস আমরা আর 5 মিনিট ক্লাস নেবো আর কি, 5 মিনিট হয়তো লাগবে না। সামনে ক্লাসে আমরা যেহেতু জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণ সমতাকরণ করব। ওকে, থ্যাংক ইউ, সবাই লিখেছ? ক্লিয়ার? এবার আরেকটা দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ যৌগ, ফেরাস ও ফেরিক অক্সাইড। এই যে দেখো ভাইয়া, ফেরাস ও ফেরিক অক্সাইড Fe3O4, নামটা তো বুঝতেই পারছো, এটা একটা মিশ্র অক্সাইড, কিন্তু একটা হলো ফেরাস অক্সাইড আর একটা হলো ফেরিক অক্সাইড, এই দুটা মিলেই কিন্তু ফেরাস ও ফেরিক অক্সাইড। এটার জারণ মান 3x - 8 = 0, 3x = 8, তাহলে x = +8/3। নর্মালি যদি বের করি, এখন একটু গঠনটা দেখি ভাই এটার আমরা। অক্সিজেন Fe অক্সিজেন। আচ্ছা একটু উপরে লিখি, তাই না? একটু উপরে লিখি, তোমাদের সুবিধা হবে, দাঁড়াও একটু উপরে লিখি। অক্সিজেন, আয়রন, আয়রন, অক্সিজেন, 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 আয়রন। এই তো বুঝতেই পারছো, 1 2 3, এটা হচ্ছে +3, 1 2 3, বুঝতেই পারছো, +3 আর 1 2 +2। এই যে দুইটা হলো ফেরিক আর একটা হলো ফেরাস, তাহলে 3 + 3 + 2, মোট কয়টা? 3টা। 3 3 7 8, 8/3, ওই যে 8/3 এসছে। এইটা হলো ফেরাস ও ফেরিক অক্সাইড। তোমরা ফার্স্ট পেপারে 3য় অধ্যায় নিশ্চয়ই পড়েছো, যে মিশ্র অক্সাইডের শ্রেণী বিভাগের মধ্যে এটা ছিল, দেখবা যে একটা ফেরাস অক্সাইড, একটা হলো ফেরিক অক্সাইড, এই দুটা মিলে তৈরি হয়েছে ফেরাস ও ফেরিক অক্সাইড। কি ক্লিয়ার? এইভাবেই কিন্তু, তার মানে কি ভাই খেয়াল করছো, আমাদের যে 8/3 বের হয়েছে, এটা কিন্তু কোনো আয়রনের জারণ মানই বের নয়, এখানে দুটা আয়রনের জারণ মান +3 আর একটা আয়রনের জারণ মান হলো +2, এই তিনটাকে গড় করলে আমাদের 8/3 বের হয়। এবার শেষ উদাহরণ দেখবো ভাই আমরা, একদম শেষ উদাহরণ, এটা আমাদের বুয়েট এই 12-13তে দিয়েছিল। হ্যাঁ, গঠন পারলে ভাই একদমই সহজ জারণ মান বের করা। এটা বুয়েট 12-13 কি 13-14, সম্ভবত 13-14, বুয়েট 13-14তে দিয়েছিল। এটাই আমাদের শেষ আজকে, বুয়েট 13-14, H2SI, H2SI ও F6, এই যৌগটা আমাদের বুয়েট 13-14তে দিয়েছিল ভাইয়া। তাহলে হাইড্রোজেন 2, সিলিকন X আমরা বের করব, অক্সিজেন তো স্বাভাবিক -2, ফ্লুরিন হলো -6, 6টা = 0, তাহলে x - 6 = 0, x সমান হলো +6। সিলিকন তো 4A গ্রুপের মৌল, সিলিকন 4A গ্রুপের মৌল, সিলিকনের বস্তু স্তরে 4টা ইলেকট্রন আছে, +6 কেমনে হয়? তোমরা যারা প্রশ্ন ঘাটাঘাটি করো দেখবা, এটা এমসিকিউ দিয়েছিল, তখন বুয়েট এমসিকিউ পরীক্ষা হতো, বুয়েটের এমসিকিউ দিয়েছিল, অপশনের প্রথমেই দেওয়া আছে +6, এবং অনেকেই এভাবে তাড়াহুড়া করে +6টা বের করে ফেলবে। আসলে এর জারণ মান কত হবে তাহলে? অবশ্যই +4, কারণ গ্রুপের চেয়ে বেশি হয় না। কিভাবে হয় একটু দেখে নাও। সিলিকন, ফ্লোরিন, 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 কয়টা ফ্লোরিন? ফ্লোরিন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এই যে এইটা হলো এর গাঠনিক সংকেত। তাহলে খেয়াল করো, ফ্লোরিন আর সিলিকনের মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে -1 + 1, -1 + 1, -1 + 1, -1 + 1, -1 + 1, -1 + 1, -1 + 1, মোট কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6।
হাইড্রোজেন আর সিলিকনের মধ্যে কি ঘটনা বলতো? সিলিকনেরই কিন্তু তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চেয়ে বেশি, তাই -1 + 1, -1 + 1। আর এই অক্সিজেনের জারণ মান কিন্তু 0। দেখো এটা +1 এটা -1, তো অক্সিজেনের চেয়ে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি না, তাহলে ফ্লোরিন হবে কত? এখানে -1, অক্সিজেন হবে +1। তার মানে এই অক্সিজেনের জারণ মান কিন্তু ভাই 0। তাহলে সিলিকন কত হলো? 1 2 3 4 5 6, সেখান থেকে 2 বাদ 4, এই তো +4 বের হয়ে গেছে। আবারও বলছি +1 -1, কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সিলিকনের চেয়ে বেশি। কয়টা আছে? 1 2 3 4 5টা আছে, এর জন্য 5, আর অক্সিজেনের সাথে একটা, তাহলে +6। কিন্তু হাইড্রোজেনের সাথে যাবা -2 হচ্ছে, তাহলে কত হচ্ছে? +4, এই তো +4। আর অক্সিজেন জারণ মান এখানে 0, এই যে -1 এর সাথে +1। অর্থাৎ আমি যদি ক্যালকুলেশন করি তাহলে হাইড্রোজেন 2 যোগ সিলিকন x, অক্সিজেন হচ্ছে 0, ফ্লোরিন হচ্ছে -6 = 0। এখন বের করে দেখো x সমান +4 বের হবে, সরি +4 বের হবে। তোমরা আমাকে একটু বলো বুঝতে পারলা কিনা? আরেকবার বলেন ভাইয়া, তাই না? হ্যাঁ মেজাবিন, ক্লাসটা খুব মজার ছিল। আমি মিশাই দিয়ে তার আরেকবার লিখছি, এটা মিশিয়ে আমি আরো একবার লিখছি, টেনশন নাই, কারণ এটা যেহেতু বুয়েটে চলে এসছে কোশ্চিনটা, তার মানে কোশ্চিনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই যে সিলিকন, ফ্লোরিন 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 ফ্লোরিন, মোট কটা? ফ্লোরিন, ঠিক আছে। অক্সিজেন ফ্লোরিন, দুটা হলো হাইড্রোজেন, এই যে হ্যাঁ হাইড্রোজেন। তাহলে 1 2 3 4 5, এইটার জন্য কত হচ্ছে? +5, মোট লিখলাম একবারে +5। আর এর জন্য কত হচ্ছে? এই যে 1+, এটা হচ্ছে 1-, তাহলে +6। আর হাইড্রোজেনের চেয়ে তো সিলিকনের তড়িৎ ঋণাত্মকতাই বেশি, মানে এটা -1 এটা হবে +1, এটা -1 এটা হবে সরি এটা +1 এটা হবে -1। তাহলে 5 থেকে 6, 6 থেকে 2 বাদ দিলে কত? 4ই তো হচ্ছে। আর এই অক্সিজেনের কি অবস্থা দেখো তো, এটা +1 এটা -1, কারণ সিলিকনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, আবার অক্সিজেনের চেয়ে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, মানে এটা হবে -1 এটা হবে +1। তা দুটা যোগ করলে কত হচ্ছে দেখো দেখি, -1 যোগ +1, অক্সিজেন 0 হচ্ছে। তো তাহলে সিলিকনের কত বের হলো? 4 বের হলো। যদি ক্যালকুলেশন করি, হাইড্রোজেন 2, সিলিকন x, অক্সিজেন 0 আর -6 = 0। দেখো x সমান +4 বের হবে। আমি আরেকবার বললাম, এখন দেখো তো ভাই তোমরা বুঝতে পেরেছো কিনা? আমি আরেকবার বললাম, তোমরা যারা এই যে ফারানা এই আইডি থেকে বলেছো ভাই আরেকবার বলেন। দেখো তো ভাই আমি আরেকবার বললাম, তোমরা বুঝতে পারলা কিনা একটু প্লিজ দেখো, বুঝতে পেরেছো কিনা? কিচ্ছু না ভাই, এই যে 1 2 3 4 5, 5টা ফ্লোরিনের জন্য +5, অক্সিজেনের জন্য একটা বন্ধন অক্সিজেনের সাথে +6, দুইটা হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেনের চেয়ে সিলিকনের তড়িৎ ঋণাত্মকতাই বেশি, তাই -2, এর একটা -1 এর একটা -1, তাহলে +6 থেকে -2 বাদ দিলে কত হয়? +4, আর অক্সিজেন তো 0 হচ্ছে এখানে। সাবরিন আক্তার লিখছে, হ্যাঁ ভাই বললাম না সামনে ক্লাসগুলো আরো এনজয় করবা, মানে এই জারণ বিজারণের জিনিসগুলো তো খুবই মজা, এগুলো রুমে গিয়ে ঠান্ডা মাথায় করবা, দেখবা আরো ভালো লাগবে। এভাবে কেউ তো চিন্তাই করে না, জানো? তোমাদের অনেক বন্ধু দেখবা, তাদেরকে খাতাগুলো দেখাবা, সে অবাক হয়ে যাবে তোমরা এত কিছু শিখেছ। মেয়েদের একটা গ্রুপে পোস্ট দিয়েছিলা যে একটা বাক্য নাকি তুমি বোঝোনি, ক্লোরিনের সকল অক্সো অ্যাসিড এবং তার লবণ সময়ে ক্লোরিনের জারণ মান ধনাত্মক এবং পরিবর্তনশীল। এই যে দেখো দেখো এই যে হাইপোক্লোরাস, এই দেখো ক্লোরিক অ্যাসিড বা সোডিয়াম ক্লোরেট লবণ, দেখো অক্সো অ্যাসিড এদের লবণ, এখানে ক্লোরিনের জারণ মান বের করে দেবা, +1 বের হবে, এখানে +7 বের হবে, 3 2 6 +5 বের হবে। এটাই বলেছে ওখানে বাক্য। মেহেদি আসো কি ক্লাসে? দেখো তো ভাই, এটাই বলেছে এই বাক্যে তোমাদের বইয়ে, যে ক্লোরিনের যত অক্সি অ্যাসিড আছে, মানে অক্সিজেন যুক্ত অ্যাসিড, ক্লোরিনের যত অক্সি অ্যাসিড আছে সবগুলোতে এবং তার লবণ সমূহে ক্লোরিনের জারণ মান পরিবর্তনশীল হয়। দেখো +7 হচ্ছে, +1 হচ্ছে, +5 হচ্ছে এবং তা ধনাত্মক হবে। এটাই বলেছে ওখানে, মানে ওই বাক্যটা না জানলেও কোনো সমস্যা হয় না, তোমরা করতে পারবে। এই জন্য আমি কথাটা তোমাদের ক্লাস হয়তো বলিনি, কিন্তু বইয়ে লেখা আছে, কারণ MCQ যদি দিয়ে দেয় ক্লোরিনের সকল অক্সি অ্যাসিড এবং তার লবণ সময়ে ক্লোরিনের জারণ মান কত হয়, তাই বইয়ে লিখে দেওয়া আছে। মেহেদি ক্লাসে যদি থেকে থাকো ভাই, বুঝতে পেরেছো কিনা?
তো আজকে আমরা প্রায় সোয়া ঘন্টা ক্লাস করলাম, অনেকক্ষণ হয়ে গেল। আজকে আমরা মজার মজার কিছু যৌগের জারণ মান বের করেছি। তোমরা রুমে ঠান্ডা মাথায় এগুলো আবার চিন্তা করবা, কোনো ধরনের কোনো প্রবলেম হলে গ্রুপে পোস্ট দিবা, আমি তোমাদের সলভ করব অবশ্যই। আগামী ক্লাসে আমরা আরও মজার টপিক নিয়ে হাজির হব, সেটা হলো জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণগুলো কিভাবে সমতা করতে হয়, সেটা আরও মজার। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।